17 ইয়ার্স থেকে টেলিভিশনের সাথে যুক্ত। এখন সিরিয়ালের স্ট্রাগল আলাদা, তখন আলাদা। এরকমও গেছে টানা 36 ঘন্টা কাজ করেছি। সতী, রাশি, অগ্নি পরীক্ষা, দত্তবাড়ির ছোট বউ। সিরিয়ালস এর শুট মানে অফিস ডিউটি, কিন্তু কি ওখানে একটা হিউজ ফেম পাওয়া যায়, যেই ফেমটা আমাদের হোর্ডিনে নেই। এখন তো আমি হোর্ডিংই করি, মডেলিং করি আর ওয়েব করছি নতুন হইচইতে। তুমি যে হোর্ডিং, গ্রাফিটি, ম্যাগাজিন শুটস এগুলো করলে, এইটা আর মডেলিং এর মধ্যে ডিফারেন্সটা কি? টোটাল ডিফারেন্ট ওয়ার্ক। বিলবোর্ড, হোর্ডিং যেটা আমাদের ব্র্যান্ড ফেস হিসাবে আমাদেরকে রাখে, তো আমার কাজ সেটাই। আদি ঢাকেশ্বরীর আমি অনেক বছর ধরে শুট করছি। স্কিন কমপ্লেকশন কি বায়াসটা এখনো আছে? অবশ্যই আছে, যারা বলবেন এই ভুল কথা। আমার এই কমপ্লেকশন নিয়েও আমি অনেক জায়গা থেকে বাদ হয়েছি। সিঙ্গেল স্ক্রিন হলে গিয়ে আমরা মুভি দেখতাম, এখন আমরা আইনক্সে গেলাম মানেই হিন্দি মুভির টিকিট কেটে নিলাম। আমাদের একটু বাংলা ফিল্মের সঙ্গে থাকা উচিত। এই কাজটা তুমি পাবে না, এটা যার ফলোয়ার্স আছে সে পাবে। অনেক সিনিয়র আর্টিস্ট আছে তারা বলছেন ফলোয়ার্স এর জন্য অন্য কেউ পেয়েছেন। দেখো, কাজ তুমি যে কাজটাই করো সেটাকে ভালোবেসে নিতে হবে। নমস্কার, বৈঠকখানার আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি আরাত্রিকা, আপনাদের হোস্ট। আর আজকে আমার সাথে খুব স্পেশাল গেস্ট হচ্ছে শর্বরী দাস। আজকে আমরা শর্বরীর সাথে অনেক আড্ডা করব, মজা করব, অনেক সিক্রেটস জানবো। হ্যাঁ, সো ওয়েলকাম শর্বরী টু আওয়ার শো। নমস্কার, কেমন আছো বলো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। থ্যাংক ইউ আরিত্রিকা আমাকে এখানে ডাকার জন্য। ইটস অলওয়েজ বিন মাই প্লেজার। আচ্ছা, ফার্স্ট যেটা আমি তোমার সাথে আলোচনা করতে চাই, যেটা তুমি আমাকে বললে অফ ক্যামেরা, তুমি অলমোস্ট 13 ইয়ার্স ধরে ইন্ডাস্ট্রিতে আছো, অলমোস্ট ঠিক আছে। সেই শর্বরী আর আজকের শর্বরী, হোয়াট ইজ এ কম্প্যারিজন? এই দুজনকে তুমি কি বলবো, মানে কিরম ভাবে দুজনকে তুমি দেখো? সেই শর্বরী এখনকার শর্বরী বলতে ডিফারেন্স, সেই শর্বরী ট্রেনে করে, মেট্রোতে করে শুটিং এ যেত, আর এখন গাড়িতে করে যায়। মানুষটা তো একই আছি। তাই? হ্যাঁ, একদম এই ইন্ডাস্ট্রিতে কাজ করে লোকজনের সাথে মিশে নিশ্চয়ই তুমি তোমার হার্ডশিপস ফেস করো। তখনও ভাত খেতাম, এখনো ভাতই তো খাই, অন্য তো কিছু নয়। তো এই তুমি বলছো ইন্ডাস্ট্রি তোমাকে একটু ইম্প্যাক্ট করেনি, চেঞ্জ করেনি অ্যাজ আ পার্সন? না, তুমি যেরকম ছিল ওরকমই রয়ে গেছো। তো সেটার সিক্রেট ফর্মুলা কি? দেখো, কাজটাকে কাজের জায়গায় রাখতে হবে, ফ্যামিলিটাকে ফ্যামিলির জায়গায়। যতক্ষণ আমি কাজে যাচ্ছি, কাজের জায়গা, কাজ থেকে চলে আসলাম মানে তো ব্যাক টু ফ্যামিলি। তখন তো আর দুটো গুলিয়ে ফেললে হবে না, হবে কি? না, সেটা তো না, অ্যাবসলিউটলি না। কি হয়, আমরা, তুমি যেরকম বললে তুমি অনেক ছোটবেলা কাজ স্টার্ট করেছো, তখন অনেক রকম লোকের সাথে আলাপ হয়, অনেক মানে এক্সপিরিয়েন্সেস হয়। সব কি ভালো সেটা তো না। তো সেই এক্সপিরিয়েন্স গুলো আমাদেরকে একটু মানে অনেক হয়তো তাড়াতাড়ি ম্যাচিওর করে দেয়, বড় করে দেয়, অনেক কিছু দেখিয়ে দেয়। ম্যাচিওর বলতে গেলে একটা কথা বলি, আমি 17 ইয়ার্স থেকে টেলিভিশনের সাথে যুক্ত। তার আগে আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন আমি ক্লাস 4-এর বাচ্চাকে পড়াতাম। তো তারা এখন বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে এরকম। তো সেগুলো দেখলে হাসি পায় কখনো কখনো। আর তখন যখন সিরিয়াল করতাম তখনের লাইফ মানে টোটালি আলাদা। এখন সিরিয়ালের স্ট্রাগল আলাদা, তখন আলাদা। তখন আমরা এরকমও গেছে টানা 36 ঘন্টা টানা কাজ করেছি, কোনো বোরিংনেস নেই, কিছু নেই। আচ্ছা, তখন 36 আওয়ার্স কাজ করেছো একটানা? হ্যাঁ, করেছি একদিনে একটানা, মানে একদিনে না, 1.5 দিন টানা একটানা। কারণ আমার ডিস্টেন্স অনেক দূর। আমি জানো কিনা জানি না, আমার পুরোনো বাড়ি হাবড়া, আমার ওখানেই জন্ম, ওখানে বেড়ে ওঠা। আর আমি ওখান থেকে তখন কাজে যেতাম। একটা টাইম এরকম ছিল যে আমার অ্যাড্রেস দেওয়া থাকতো বাগুইআটি, আমার মামার বাড়ির অ্যাড্রেস। তো তাও আমার মায়ের কাকিমার বাড়ি। কারণ কিনা হাবড়া শুনলে আমাকে কাজে ডাকবে না কেউ, কিন্তু আমি জানি কল টাইম কিভাবে আমি কল টাইম মেনটেন করবো, তো আমি মেনটেন করতাম। তো কি করে মেনটেন করতে, মানে ট্রেন, তারপর অনেক সকালে ট্রেন ধরতে হ্যাঁ, হতো। ফার্স্ট ট্রেন ধরতাম 3:20-তে। এখন আমি জানি না কটায় ফার্স্ট ট্রেন। 5টায় কল টাইম মেনটেন করতাম। তার আগে হলে আমি আগের দিন রাতে চলে আসতাম, মেনটেন করতে হতো। কিন্তু সেখানে তাও এখানে থাকতে, এখানে থাকতে? হ্যাঁ, এখানে থাকতাম। আচ্ছা, আর তারপরে কি কি সিরিজ, মানে অ্যাট দ্য এজ অফ 17 তুমি কি কি সিরিয়ালস তখন আমি করেছো? সতী চলতো, সতী, রাশি, অগ্নি পরীক্ষা, তারপরে ঢুকলো দত্তবাড়ির ছোট বউ ইটিভিতে। সিরিয়ালস করে, মানে ওই সময় থেকে সিরিয়ালস করার যে এক্সপিরিয়েন্সটা, যে অ্যাম্বিয়েন্সটা তুমি ফেস করেছো, তুমি যে বলছো একটা সময় 36 আওয়ার্স তোমরা কাজ একটা করেছো, মজার মধ্যে থাকতাম, মানে চাই যে ওই টাইমটা ফিরে আসুক। তাই? হ্যাঁ, এত ভালো লাগতো? ভালো লাগতো। মানে ওরা কি ফ্যামিলি মেম্বার্স এর মতো হয়ে গেছে তাদের সাথে কাজ হ্যাঁ, করতে? ফ্যামিলি মেম্বারের মতো। কারণ কিনা ছোটও ছিলাম, একটা আদর আলাপ, ওই জিনিসটা ফেরত চাই বারবার।
তো সিরিয়ালসের লাইফটা, হ্যাঁ, অ্যাজ অ্যান অ্যাক্টর যারা টেলি সিরিয়ালস করে, হ্যাঁ, তাদের লাইফটা খুব হেক্টিক। এই হেক্টিক লাইফটা মানে কিরম ভাবে ইম্প্যাক্ট করেছে? দেখো, কাজ তুমি যে কাজটাই করো সেটাকে ভালোবেসে নিতে হবে। কারণ তুমি আজকে অ্যাঙ্কারিংটা করছো, তুমি যদি এটাকে ভালো না বাসো তোমাকে প্রচন্ড কষ্ট হবে। আর তুমি কাজটা কাজের মতো করে ভালোবেসে নাও। কারণ আমরা এখানে বসে আছি, আমাদের ক্যামেরার ওপাশে যারা আছে তাদের তো আরো কষ্টের কাজ। তাদের কথাটা ভাবো তো একবার, তাদেরকেও অ্যাপ্রিসিয়েট কর। তো কাজ কাজের মতো করে নিলে কষ্ট হয় না। না এমনিও মানে একটা কল টাইম থাকতো না যে এই টাইমের থেকে এই টাইম, এই যে এক্সেসিভ টাইমটা তুমি বলছো। দেখো, আমাদের ঢোকার টাইমটা ঠিক আছে। আজকে আমি তোমার এখানে এসেছি, আমি জানি আমাকে কল টাইম এটা, আমাকে এটা আসতে হবে। কখন আমি যাব সেটাকে আমি জানি, তুমিও জানো না। একটা আশা করা যায় যে আমরা এই টাইমে আমাদের শেষ হবে, কিন্তু সেটা নাও হতে পারে, 1 ঘন্টা লেটও হতে পারে। সেটা ম্যানেজ করে নিতে হবে না। শিফটে কাজ হতো না, না, একদম না। তা এই যে এখন লকডাউনের পর থেকে তো একটা তাও শিফট, যে 10টার মধ্যে প্যাক আপ, 9টা 8টা প্যাক আপ। আমাদের তো ওরকম টাইমে ওরকম কিছু ছিল না। তাহলে কি টাইমটাই, খাওয়াটাও ওখান হ্যাঁ, থেকেই ওখানে সবকিছু খাওয়া মেনটেন করা, সব ওদের মেনটেন করা সবকিছু ঠিক আছে, শরীরের উপর প্রচন্ড ট্যাক্সিং হয়ে যেত না তাহলে? তো নিজের পার্সোনাল লাইফটা কি করে মেনটেন করতে তখন? তো তখন 17 ইয়ার্স পড়াশুনো চলছে, পাশে সিরিয়ালস করছি। আর তখন পার্সোনাল লাইফ বলতে তো কিছুই নেই, বাবা মা ভাই আর সিরিয়াল, আবার বাড়ি এসে ব্যাক টু বুক। হ্যাঁ, তো পড়াশোনাটাও তো টাইম তো দিতে হতো না? তুমি যখন মানে ধরো সিরিয়াল করছো তখন তো তোমাকে একটা মানে ডে টু ডে লাইফে ওরা তো তোমাকে বলবে স্যাটারডে সানডে সিরিয়াল করতে এসো না, শুধু। সেকেন্ড সানডে ছুটি থাকতো। আমার এরকমও গেছে যে ক্লাস 12-এর পরীক্ষা, তার আগের দিন আমি ভোর 5টা পর্যন্ত শুটিং করেছি, করে আমি ডাইরেক্ট পরীক্ষা হলে গেছি। পরীক্ষা হলে কি ঘুমাচ্ছি না, মানে আমি কোথাও বলিনি, আজকে ফার্স্ট টাইম ইন্টারভিউতে বলছি। তো আমি ফার্স্ট বেঙ্গলি, কি লিখেছি আমি জানি না, পাসই করিনি। পরের বছর আবার পরীক্ষা দিয়েছি। আমি বলে ফেললাম আজকে, মানে লজ্জাজনক, কিন্তু ওইভাবেও তারপরেও আমি মাস্টার্স কমপ্লিট করেছি। ওরা ছুটি মানে কোনো রকম টাইম অফ বা ছুটি দিত না পরীক্ষার জন্য? তা যারা ধরো স্টুডেন্টস এবং তারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের জন্য কি অপশন আছে তাহলে? মানে তারা তো স্কুলও করতে হবে প্লাস তাদেরকে অভিনয়ের কোনো শুটিংও করতে হবে, তাহলে সেটা তাদের সেই ক্ষেত্রে তারা কি করে? ম্যানেজ করে করে চলতে হবে, ম্যানেজ করে স্কুলে করে। তো দেখো একটা টাইম আছে, ধরো অমুক ঘন্টা থেকে ওই ঘন্টা তো স্কুল করতেই হবে, তখন তারা বাচ্চারা সপ্তাহে 2 দিন ক্লাস করতে হবে। এখন তো সুবিধা হয়ে গেছে, আগে তো একটা যে কবে আজকে এখনো আছে, রাত 10টায় কল টাইম আসবে, পরের দিন সকালবেলা তুমি জানবে যে কটার সময় তোমার শুটিং। তুমি পরের দিনটার জন্য কি করবে, তুমি আগের দিন রাত্রি 10টার আগে তো তোমাকে প্ল্যানিং করে রাখতে হবে যে আমার স্যারের কাছে পড়া আছে, বা পরের দিন আমি কোথাও মন্দিরে পুজো করতে যাব। তো সেই জিনিসটা তো তুমি আগে থেকে জানতে পারবে না। তাহলে তো সিরিয়ালে একটু টাফ, যারা করে তারা জানে। তা তোমার থেকে আমি জানছি যে কি যারা করে তারা জানে। আমি এখন করছি না, মিডিলে আমি আবার শুরু করেছিলাম কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি। এখন তো আমি হোর্ডিংই করি, মডেলিং করি, ব্যাস এটাই। আর ওয়েব করছি নতুন। সেটাও নিয়ে আমরা জানবো। তো 17 ইয়ার্স থেকে তুমি কত বছর বয়স অব্দি সিরিয়ালসে ইনভলভ ছিলে? সিরিয়ালস আমি 2015 পর্যন্ত করলাম। তারপর থেকে টুকটুক করে আমি মডেলিং এর মধ্যে ঢুকে গেলাম, ব্র্যান্ড শুটের মধ্যে। এই ট্রানজিশনটা কেন, এই চেঞ্জটা কেন, এটা চেঞ্জটা নিজের আমি জন্য তোমায় কেন বললাম করলে? না, আমি ক্লাস 12 আমার রেজাল্টটা পুরো যায়, তারপরে আবার আমাকে পরীক্ষা শুধু দিতে হয়। ওটার জন্যই? ওটা মেন, শুধুমাত্র বাড়ির ওটাই? প্রেশার, কিছু করার ছিল না। তুমি যে হোর্ডিং বা যেগুলো আমরা বলি যে মানে গ্রাফিটি, ম্যাগাজিন শুটস এগুলো করলে, এইটা আর মডেলিং এর মধ্যে ডিফারেন্সটা কি? র্যাম্প যারা হাঁটে। যারা র্যাম্প হাঁটে ওরা তো র্যাম্পই হাঁটে, আর আমাদেরকে আমাদের ব্র্যান্ড ফেস হিসাবে আমাদেরকে রাখে, তো টোটাল ডিফারেন্ট ওয়ার্ক। আমাদের কি বিলবোর্ড মানে হোর্ডিং, যেটা হোর্ডিং মানে ধরো তোমার কাছে একটা ব্র্যান্ড আছে, যে তুমি একটা কোনো কিছু শাড়ির দোকানেরই ওনার আমি বলছি, তো তুমি তো সেটার ফেস কাউকে না কাউকে রাখতে চাও, যে আমার শ্যুটটা হবে এই ফেস থাকবে, তো আমার কাজ সেটাই। তোমার কন্ট্রাক্ট থাকে না এত কন্ট্রাক্ট বছরের, থাকে, মানে এতটা টাইম বছর করতে না, না? মাস। তোমার আমি দেখেছি আদি ঢাকেশ্বরীতে দেখেছি, হ্যাঁ, নীল আদি শাড়িতে ঢাকেশ্বরীর দেখেছি, আমি অনেক অনেক দিন ধরে শুট অনেক করছি, দিন ধরে অনেক দেখেছি। বছর ধরে। হ্যাঁ, মানে অনেকবার দেখেছি আমি, অনেক বড় বড় বিলবোর্ডে তোমার ছবি দেখেছি। ওদের পুজোর ক্যাম্পেনিংটা করেছি। তো তোমার ওই ওই যে ফিল্ড অফ ওয়ার্কটা, ওই ফিল্ড অফ ওয়ার্কটা কি লেস হেক্টিক? না, না, লেস হেক্টিক না। সারাদিনে 5 ঘন্টা 6 ঘন্টা শুট থাকে। তাও তো তোমার তাও কাছে এভরিডে নয়, অনেকটা আমার কাছে টাইমই টাইম, এটা আমার কাছে ইজি। ইজি। ওই টাইমটা, এই টাইমটা যে নিজের জন্য তুমি বের করতে পেরেছো, এইটা তুমি কিরম ভাবে স্পেন্ড করো? তোমার হবিজ কি? ফ্যামিলি, তুমি যদি আমার সোশ্যাল মিডিয়াতে ঢোকো তো দেখতে পাবে আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরেই বেড়াই। শুধু ফ্যামিলি? এমনি তোমার নিজের কি ভালো লাগে করতে? গান, নাচ, হবিজ কি? সুইমিং অবভিয়াসলি। হ্যাঁ, হ্যাঁ, আমি তো নামবই না ক্লোরিন ওয়াটার বলে। আমি নেমে যাই।
ভেবে যাও, ঠিক আছে। তুমি কি সুইমিং করতে ছোটবেলা থেকেই ভালোবাসতে? ছোটবেলা থেকে করতাম, একটা টাইমের পরে ওটা বন্ধ হয়ে যায়। মানে আমাদের প্রফেশনে আসলে সুইমিং যদি করি এমন কালো হয়ে যাবো, আমাকে কেউ কাজ দেবে না, তখন কি করব? এই যে এই কথাটা বললে, এটা আমি জিজ্ঞেস করি, এই এই স্কিন কমপ্লেকশন কি বায়াসটা এখনো আছে? অবশ্যই আছে, যারা বলবেন এই ভুল কথা। আছে। কিরকম ভাবে? এটা কি ডাইরেক্টলি বলে না সাটল ভাবে মেসেজ দেয়? তো বোঝা যায় যে এটার জন্য আমি হয়তো কাজটা থেকে বাদ গেলাম। আমার এই কমপ্লেক্সন নিয়েও আমি অনেক জায়গা থেকে বাদ হয়েছি, আমার বলতে বাধে না। হুম, মানে কিরকম, মানে আমাদের ইন্ডিয়ান ডায়াসপোরা তো নিশ্চয়ই তো একটা একটা লিমিটেশন অব্দি লোকে ফেয়ার হবে, তার বেশি তো তার ফেয়ার বেশি তো হবে হতে না, পারবে না। পসিবল না। না, হ্যাঁ, তো এই মানসিকতাটা যে না গায়ের রং পরিষ্কার না হলে কাজ দেব না। না ডিরেক্টলি তো তোমাকে বলবে না, হ্যাঁ ফোন করছি জানাচ্ছি, তার মানে বোঝা যায় যে তারপরে যখন ওই কাজটা হচ্ছে হ্যাঁ, কিন্তু অন্য কেউ পাচ্ছে, তখন বোঝা গেল যে কেন পাচ্ছে। কিছু কিছু জায়গায় বুঝতে পেরেছি। এই মানসিকতাটা এখনো কেন আছে 2025-এ? এটা 2025-এ দাঁড়িয়ে তারাই বলতে পারবে যে কেন আছে। নিশ্চয়ই তুমি কাজ করতে গিয়ে দেখেছো যে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করেছো, এই মানসিকতাটা কেন আছে যে কেন এত বেশি আমাদেরকে নিজেদের হতে পারে, লোকেরাই হার্ট করে? হতে পারে যে ব্র্যান্ডের ওটা ডিমান্ড। এবার দেখো, আমরা কাজ করি তো ডাইরেক্ট ব্র্যান্ডের সাথে নয়, কোনো এজেন্সি থাকে, এজেন্সি কি করবে, এজেন্সির তো কিছু করার থাকে না, ওটা ব্র্যান্ড হয়তো তার ডিমান্ড। তো কাকে দোষ দেবো? আমি তোমাকে ধরলে তারপরে তুমি কাউকে ধরবে, সে কাউকে ধরবে, এভাবে হয় না। তার থেকে ঠিক আছে, কোনো টপিকই নেই, কথাই দরকার নেই। না, আমি না সমাজের কথাটাও জিজ্ঞেস করছিলাম। নিশ্চয়ই, মানে মানুষ তো ব্র্যান্ড হলে কি হবে? নিশ্চয়ই কেউ না কেউ বিহাইন্ড দ্য সিনস একটা একটা হিউম্যান বিং। তো এইটা কেন? ওয়াই আজকে দাঁড়িয়ে এখন যারা আমরা এত বডি পজিটিভিটি নিয়ে কথা বলি, আমরা অ্যাকসেপ্টেন্স নিয়ে কথা বলি, আমরা তো বলি। আমরা বলি যে সবাই, ইনফ্যাক্ট সিরিয়ালসও এরকম হয় যেখানে একটুখানি গায়ের রং চাপা কাউকে দেখানো হয়েছে। কিন্তু কাকে দেখানো হয়েছে? যে নাকি অ্যাকচুয়ালি পরিষ্কার গায়ের রং, তাকে জোর করে ডার্ক করে দেখানো হয়েছে। এটা কিন্তু হয়েছে। হ্যাঁ, ওয়াই? নিজেদের মানে অ্যাকচুয়ালি যে ডার্ক কমপ্লেকশন বলো বা যা স্কিন কমপ্লেকশনটা, ওটার সাথে ওরা যেরকম চাইছে ওরকম ওরকম একজন অ্যাক্টরকে যে হয়তো অভিনয় করতে পারে, তাকে নেওয়া হচ্ছে না কেন? এই মানসিকতাটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি। এটা আমার কোশ্চেন। দর্শকদের কাছে। না, কারণ দর্শকরা জানতে চাইছে, বিকজ আই এম প্রিটি শিওর তোমাকে যারা দেখবে, বাংলাদেশের অডিয়েন্স বলো, ভারতের অডিয়েন্স বলো, অন্য জায়গায় যে যে যারা তোমার অডিয়েন্সরা না, দেখবে। বাংলাদেশের আমি এই জিনিসটা আমি দেখিনি। বাংলাদেশের আমার প্রচুর বন্ধু আছে যারা আমাদের ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। তাদের মধ্যে আমি মানে আলোচনা তো অবভিয়াসলি হয় কাজ বাজ নিয়ে, তো আমি আলোচনা করেছি এই জিনিসটা বাংলাদেশে অতটা নেই, আচ্ছা, কলকাতায় একটু বেশি। এখানে মানে শুধু এই এই পার্টিকুলার ইন্ডাস্ট্রি তুমি বলছো একটু 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 বেশি। মানে আমার চোখে দেখা একটু বেশি, জানি না এরপরে আমাকে কে কিভাবে কি বলবে, কিন্তু বাংলাদেশের তুলনায় আমাদের ইন্ডিয়াতে একটু বেশি। তুমি বাংলাদেশের কথা বললে, তুমি বাংলাদেশের এক্সপিরিয়েন্সটা নিয়ে আমাদের একটু বলো কিছু। তুমি কি কি এক্সপিরিয়েন্স করেছো ওখানে? বাংলাদেশের এক্সপিরিয়েন্স বলতে আমি বহুবার বাংলাদেশে গেছি, বহু কাজ নিয়ে। তো বহুবার মানে 5-6 বার। তো আমার কাছে, আমি একটা ইন্ডিয়ান হয়ে বাংলাদেশে 5-6 বার গেছি, মানে আমার কাছে বহুবারই। তো একটা কাজের জন্য, খুব ভালো কাজের জন্য আমার কথাও হয় সেখানে। তারপরে সেটা কোনো কারণে হয়নি, আমার ফ্যামিলির কিছু ইস্যু ছিল। আমার জানে সবাই যে আমার বাবা অসুস্থ ছিলেন, তো এখন নেই বাবা। যাই আই এম হোক, সো সরি। হ্যাঁ। তারপরে এখন আমার কাছে বাংলাদেশে 2-3টে প্রজেক্ট আছে হাতে। এখন ওখানকার অবস্থাটাও জানো যে খুব একটা সুবিধার নয়। খুব শিগগিরই যাব বাংলাদেশে, গিয়ে কাজটা করে আসবো। ওখানকার লোকজনের থেকে তুমি কিরকম ভালোবাসা পেয়েছো? বাংলাদেশের লোকেরা মানে আন্তরিকতা খুব ভালো, ওরা মানুষকে আপন করে নিতে জানে। আমরাও জানি, বাংলাদেশও জানে। ওখানে যখন গেছে, ওখানে তোমার ওখানকার কিরকম, মানে যে ডিশটা ধরো তোমার খুব ভালো লেগেছে সেটা একটু ওখানে আমাদেরকে মানে বলো। মাওয়া ঘাটের ইলিশ, বাংলাদেশের যে ইলিশ, হ্যাঁ, আর ওখানে অনেক সুন্দর সুন্দর সুইটস, তারপরে ভর্তা। ভর্তা তো হ্যাঁ, ভর্তা তো ওখানে প্রচুর পাওয়া যায়। কিন্তু এমনি তুমি যখন অ্যাট আ স্ট্রেচ যখন কাজ করতে গেছো, তখন তোমার কি মনে হতো যে হ্যাঁ, এটা তো আমাদের এখানেও পাওয়া যায়, এরকম কিছু একটা ইনসিডেন্ট দেখো, আমাকে বলো। বাংলাদেশ আর আমাদের কলকাতা হ্যাঁ, সেমই, আচ্ছা। আলাদা কিছুই নেই, শুধু মাঝখানে তার কাটা একই। আলাদা কিছু নেই। মানুষজন, আমাদের এখানকার মানুষজন, আমাদের এখানকার কথা যে আমরা শুদ্ধভাবে বলি, ওদের কথাটা ওরা আলাদা বাংলা বলে, এই আর কিছু না, তফাৎ কিছু নেই, একই রকম। একই রকম মানুষজন, একই রকম। তুমি কি প্রপার ঢাকাতে ছিলে? আমি প্রপার ঢাকাতে ছিলাম, আমি যতবার যাই ওখানেই থাকি।
ওখানে আমারও অ্যাকচুয়ালি অ্যানসেস্ট্রি বাংলাদেশ থেকে, তবে সেটা অনেক বছর আগের কথা। হ্যাঁ, তো ওটা আমি শুনেছি যে ওখানকার যে এক একটা জায়গার এক এক রকম ডায়ালেক্ট, এক এক রকম এক কথা এক বলে, রকম কথা আমাদের বলে। যেরকম এখানে ডিফারেন্ট ডিফারেন্ট, তবে ওরা খুব ভর্তাটা খায়, এটা ভর্তাটা খুব শিওর খায়। শিওর, আমার ওরা খুব ভর্তাটা খায়। মায়েরও বাপের বাড়ি বাংলাদেশ। হ্যাঁ, আর ওরা আরেকটা জিনিসও খায় যেটা আমি দেখেছি, মানে ওটা হচ্ছে তোমার আম, যে যে চিকেনটা ধরো রান্না করলো বা যে মিটটা রান্না ওরা করলো, খুব প্রচুর স্পাইসি স্পাইস, হ্যাঁ, খুব প্রচুর স্পাইসি ইনফিউজ খাবার স্পাইস খায়। থাকে, আর হ্যাঁ। ওরা চইয়ের ঝাল খায়। হ্যাঁ, হ্যাঁ, মাছটাও মানে যথারীতি, মানে আমরা বাঙালি, আমরা তো মাছ খেতে ভালোবাসি, আমার মাছ ভালো লাগে। সিমিলার, একই রকম, আলাদা হ্যাঁ, কিছু নেই। তোমার এমনি ফেভারিট ফুড কি? ভাত, আলু ভাত। সেদ্ধ, ডাল, মাছের ঝোল, একদম পিওর বাঙালি খাবার। কি মাছ খেতে ভালোবাসো? ইলিশ মাছ। ইলিশ মাছ। হ্যাঁ, হ্যাঁ, একদম বাঙালি খাবার। আচ্ছা, তোমাকে মেনটেন করতে হয় না? অবভিয়াসলি তাহলে হয়। তুই রোজ রোজ ভাত খেলে হবে? একবার তো খাবোই, ভাত না খেলে মানুষ বাঁচবে বাঁচবে না। আমি কিন্তু ভাত খেতে খুব ভালোবাসি। আমিও ভাত খেতে খুব ভাত ভালো। ছাড়া ঠিক ভাত হয় না, ছাড়া হবে না, তাই না? সারাদিনে একবারও ভাত না খেলে মিলটা কমপ্লিট হলো না। কমপ্লিট হবে না। যাই হোক, কাজের ক্ষেত্রে ফেরত আসি। তো তুমি হোর্ডিং এর শুটিং করতে শুরু করলে, প্রচুর হোর্ডিংস তোমার আছে। তো তুমি তোমার ব্র্যান্ডের সাথে যখন শুট করতে শুরু করলে, ধরো এরকম সিচুয়েশন হয়েছে যে তোমাকে মানে উইদাউট এন এজেন্সি ব্র্যান্ড অ্যাপ্রোচ করে বলেছে যে হ্যাঁ, আমরা আপনাকে আমাদের এই পার্টিকুলার প্রজেক্টের ফেসটা চাইছি, এরকম কখনো হয়েছে? হ্যাঁ, আমি ডাইরেক্টলি ব্র্যান্ডের সাথেও কাজ করেছি, অনেক কাজই করেছি। আচ্ছা, তখন মানে যখন কাজটা করেছো, তখন এরকম হয় না যে কাজ করতে করতে একটা ফ্যামিলির মতো হয়ে গেল, যে না মানে এই যেরকম এই পার্টিকুলার শুটের এই নিয়েই থাকবেন, এই নিয়ে ছাড়া আমি কাউকে নেব না, ঠিক আছে? সেরকম দেখো, আমাদের তো হোর্ডিং কি হয়, হয়তো তোমার ব্র্যান্ড আছে, তুমি যদি আজকে হোর্ডিং করো, আজকে তোমার শুট করো, তারপরে হয়তো সেই আবার 6 মাস পরে শুট করাবে বা 1 বছর পরে, তখন ওই 6 মাসের মধ্যে হয়তো আরো 10 জনের সাথে কথা হলো, বা উনি যদি আমাকে লাকি মনে করে তখন আমাকে রাখবে বা চেঞ্জ করবে, সেটা ওনার ওপরে। আচ্ছা, রাখে, ম্যাক্সিমাম তো রাখে, চেঞ্জ করে না। আর ফিল্মসে যে তুমি এখন ট্রানজিশন করছো, ওয়েব সিরিজ এন্ড ফিল্মসে ট্রানজিশন করছো, সেই ওয়েব সিরিজ আর ফিল্মস, হাউ ডিফারেন্ট আর দেয়ার ফ্রম সিরিয়ালস? দেখো, সিরিয়ালসের শুট মানে কি, তোমাকে একদম একদম অফিস ডিউটি, যে আমাকে এভরিডে আমাকে ওখানে যেতে হবে। আর আমি মুভিও করলাম, লাস্ট আমার আগস্টে রিলিজ হলো। তো মুভিজে বা এগুলোতে কি হয়, যে আমি জানি আমার 4টে বা 5টা বা 6টা ডেট। এখন তো সেই আগের মতো বিষয় নেই, এখন ওয়েব সিরিজও তাই হয়, 6টা 8টা করে ডেট হচ্ছে, তার মধ্যে কমপ্লিট। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে, আমি জানছি যে আমাকে 15 দিনে আমাকে এখানে 7টা ডেট দিতে হবে, বাকি ডেটগুলো আমি এখান থেকে এইভাবে এইভাবে করে পার্টিকুলার চলবো। কিন্তু সিরিয়ালের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, যে আমাকে আমাকে ওখানে যেতে হবে, আমাকে হয়তো কাল সকালের ডেটটা দিতে পারে। তো সেই জন্য ডিফারেন্ট বলে আমি এখন ফিরছি না, বাট ফিরবো খুব তাড়াতাড়ি। কিন্তু তখন তুমি তো অন্য কোনো কাজ করতে পারবে না তখন, সেগুলো চিন্তা ভাবনা করে শিডিউল করে তোমাকে তখন অনেক, ফিরতে হবে, হ্যাঁ, অনেকটা ব্যালেন্স করে নিতে হবে তো। তখন ব্যালেন্স করে আমি ফিরতে হবে। শুনেওছি সিরিয়ালস করতে গেলে নাকি অনেক তুমি বাইরে কাজ করলে প্রিভেন্ট করে হ্যাঁ ওরা। হ্যাঁ, ওদের হ্যাঁ, প্রবলেম ওদের কিছু আছে। পলিসিস আছে, তুমি বাইরে কাজ করা যাবে না। তো এটা তোমার মনে হয় এটা ফেয়ার, এটা ঠিক? না, এটা একদমই ঠিক না। আমি যেহেতু হোর্ডিংস এর মধ্যে অলরেডি আছি, ধরো আমার কাছে কিছু ব্র্যান্ড আছে যে আমি বছরে এই ব্র্যান্ডগুলো করবোই, আমার কাছে এখান থেকে একটা অ্যামাউন্ট আসবে। আমি যদি সিরিয়ালস করি তাহলে তো আমি তাদের এগ্রিমেন্টের মধ্যে চলে যাব, তখন তো ব্র্যান্ডসগুলো আমাকে ডাইরেক্টলি পাবে না। আর যে অর্থটা আমি এখন পাই, সেই অর্থটা তখন পাবো না। আলটিমেটলি ইটস অল অ্যাবাউট মানি। হ্যাঁ, টাকা রোজগার করতেই হবে। কিন্তু ওরা যে এই আনফেয়ার একটা প্র্যাকটিস করে, হ্যাঁ, এই আনফেয়ার প্র্যাকটিসটা মানে এটা তো আমাদের অ্যাজ অ্যান আর্টিস্ট তোমাকে তো ইম্প্যাক্ট করছে, এবং মাল্টিপল আর্টিস্টদেরকে ইম্প্যাক্ট করে। কিন্তু কি ওখানে একটা হিউজ ফেম পাওয়া যায়, যেই ফেমটা আমাদের হোর্ডিংয়ে নেই, সেটা একটা বিষয়। সিরিয়ালস যারা দেখে, ধরো এখন তো আমাদের নেটফ্লিক্স এসে গেছে, প্রাইম আছে অফকোর্স। তো আমাদের কান্ট্রিতে অনেকগুলো না 1 টিয়ার 2 টিয়ার সিটি এরকম, তো সিরিয়ালস এর সব থেকে বেশি অডিয়েন্স তোমার মনে হয় কোথাকার? বেঙ্গলি সিরিয়ালস এর? একটু ভেতরের দিকের মানুষই তো বেশি সিরিয়াল দেখে, কারণ কিনা আমি যেটা তোমায় বললাম, আমার বাড়ি হাবড়াতে ছিল পুরোনো, এখন তো আমি কলকাতাতে থাকি মা বাবা মানে মায়ের সাথে, সরি বাবা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন হাবড়াতে থাকতাম, সন্ধে হলেই সিরিয়াল চলতো, সব বাড়িতে খুব স্পিকার মানে আওয়াজে শোনা যেত, কিন্তু এখানে সেটা শোনা যায় না যে সিরিয়াল দেখছে বা কিছু।
না কলকাতাতে সেটা সেরকম শোনা ঠিক না, এখন তো এখন অনেক অ্যাপস এসে গেছে, Apps এসে প্ল্যাটফর্মস গেছে, এসে সবাই গেছে। নেটফ্লিক্সে দেখছে, কিছু না হ্যাঁ। কিছুতে দেখছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের সিরিয়াল ছিল না তো চুপকি সন্ধ্যেবেলায় হ্যাঁ যাই গিয়ে একটু দেখি, বা কিছু কিছু দেখতাম, তোমার মনে থাকবে আলিফ লায়লা, আলিফ লায়লা, শক্তিমান, শাকালাকা বুম বুম, চাকালাকা হ্যাঁ বুম এগুলো বুম। দেখতাম কিন্তু সেগুলো এখনকার না বাচ্চাদের স্বপ্ন, না না দেখে না ওরা। আমরা আমরা স্টার্টিংটা করেছিলাম ডিডি দিয়ে, তাই না? শক্তিমান শক্তিমান দিয়ে শুরু, আর আরেকটা রবিবার হলে বসে পড়তাম আলিফ লায়লা দেখার জন্য। হ্যাঁ আর Sunday করে। রামায়ণ হতো, ওটা রামায়ণ অবশ্য হতো। এই করে ওটা দেখতেই হতো, ওটা মানে ম্যান্ডেটরি, সবাই মিলে দেখতে বসবে। এটার মজা আলাদা। কিন্তু যেই ফেমটা, ধরো আজকে তো বেঙ্গলি সিরিয়াল রিজনাল সিরিয়াল, তাই না? যে যেই ফেমটা একটা হিন্দি সিরিয়ালসের অ্যাক্টর অ্যাক্ট্রেসেসরা পায়, যেই ফেমটা বা যেই রেমুনারেশনটা ওরা পায়, সেরকম তো সেরকম লেভেলের রিচ তো নেই। আমাদের অডিয়েন্স হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, বা এখন তুমি দেখো বলো না, সেটার কিন্তু দোষী কিন্তু একদিক থেকে আমরা নিজেরাই, আমরা যারা দর্শক। কেন বলো, সেই বাংলা ফিল্মের ক্ষেত্রেও আমরা ধরো একটা ফিল্ম, বেঙ্গলি ফিল্মটা যেটা হলে আসছে, আমরা কি করছি, সবার আগে বেঙ্গলিটা না দেখে হিন্দি মুভিটার টিকিটটা কেটে নিয়ে দেখছি। আমরা যদি না দেখি তাহলে দেখবে কারা? আমাদেরকে তো সাপোর্টটা করতে হবে। এটা আমরা দোষী, দোষী না, তোমার মনে হয় না? মানে কিছু কিছু মুভিজ সত্যি খুব ভালো হয়, খুব দেখা ভালো যায়। হয় কিন্তু তোমার মনে হয় ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এটাও কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। মানে আমরা দেখতে পারি কারণ আমাদের বুঝতে পারি, আমরা বুঝতে পারি। কিন্তু নিশ্চয়ই তুমি আমি মারাঠি ফিল্ম দেখবো না, বুঝতে না পারছি না বলে, আনটিল আনলেস মুভিটা এতটাই বেশি পপুলার হয়েছে, যেটা আই থিঙ্ক ওটাও একটা ফ্যাক্টর। আমাদের একটু বাংলা ফিল্মের সঙ্গে থাকা উচিত, মানে যারা আমরা দেখি সিনেমা হলে গিয়ে, থাকা উচিত। সেরকম সেরকম ভালো ফিল্মস যেগুলো যদি রিলিজ করা মানে সেটাও পপুলার হয় না এরকম না, খুবই পপুলার হয়, কিন্তু সেটা খুব কম, হাতে গোনা। তুমি লাস্ট কোভিডের পরে তুমি বলো না যে কটা মুভি হাউসফুল গেছে, বা কটা সাকসেস কেমন, অনেক এটা কি ভালো ভালো একমাত্র অডিয়েন্সের জন্য, নাকি এটাও হতে পারে যে অনেকবার ফিল্মস গুলো হইচই বা আড্ডা টাইমস রিলিজড হয়ে যাচ্ছে? সেটাও তো রাইটস তো কিনে নিতেই পারে, সেটাও তো ওই প্ল্যাটফর্মটা ধরো সেই না, সেটা কথা না। আমাদের অডিয়েন্স আমরা ঠিক নয়, আমরা দেখি না বাংলা মুভি, আমরা খুব কম দেখি। আমাদের মধ্যে একটা ব্যাপার চলে এসেছে, আগে যেমন কি তুমি সিঙ্গেল স্ক্রিন হলে গিয়ে আমরা মুভি দেখতাম, তুমি এখন আমরা আইনক্সে গেলাম মানেই হিন্দি মুভির টিকিট কেটে নিলাম। যে বাংলা মুভি, আমরা বাঙালি, বাংলা মুভিটাও একটু দেখি যে কেমন করেছে, দেখে দেখে নি না যে কি হচ্ছে, সেটা আমরা করি না। আমিও করেছি কয়েকবার, আমি নিজে বলছি, আমিও করেছি। ভালো মুভি হলে তো দেখার ইচ্ছা করি, সেটা তো না। যেমন এই রিসেন্টলি আমি ছাওয়া দেখলাম, ছাওয়া খুব ভালো আমিও লেগেছে, দেখেছি, আমার আমারও খুব ভালো ভালো লেগেছে। লেগেছে। এবার ওইটা তো আমার কিছু করার নেই, এত ভালো লেগেছে দেখতে হবে। আমি লাস্ট খাদান দেখলাম, আমিও খাদান খাদানও ভালো দেখেছি, লেগেছে। হ্যাঁ আমিও খাদান দেখেছি, আমার খুব ভালো লেগেছে। খাদান ভালো হ্যাঁ, তো লেগেছে। ভালো মুভি তো এবার দেখতে হবে। না, রিজনাল সিনেমার কি হয়, এটা একটা কম্পিটিশন, আমার মনে হয় আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি, কারণ এতগুলো রিজনাল সিনেমা, আর সাদার্ন রিজনাল সিনেমা ভীষণ পপুলার। আমি মানে সেটা কি তোমার মনে হয় মানে এত বেশি ওরা অ্যাকশন সিনস গুলো রাখে বলে, মানে আমাদের টোনটা কি সেটা তো ভীষণ একটু আছে, সাটল, হ্যাঁ সেটা একটু তো আছে। কারণ আমরা দেখবে ওরকম ভাবে কখনোই মানে অত অত অ্যাকশন সিকোয়েন্স, অত বেশি ডান্স সিকোয়েন্স ওরকম করে আমাদের মুভিজ হয়ও না। তা সেই ফ্লেভারটা হয়তো লোকে নাও বুঝতে পারে, হতে পারে না, সেটা বলো একটা ব্যাপার আছে। কি। আর আর অফকোর্স আরেকটা গুড আমাদের জন্য ভালো যে আমাদের বাংলাদেশের অডিয়েন্সরা আমাদেরটা কনজিউম করে, তাই না? মানে একটা একটা ডিফারেন্ট আমি কান্ট্রি। বাংলাদেশেরই কিছু কিছু মুভি যেগুলো দেখলাম, আমি হলে ভাঙচুর হচ্ছে, মানে টিকিট পাচ্ছে না বলে ভাঙচুর। এই সেম জিনিসটা যখন কিনা আমরা ছোটবেলায় ছিলাম, চিরদিনই তুমি যে আমারের টাইমে, বা পাগলুর টাইমেও, রোমিও, যে হলে ভাঙচুর হতো, ব্ল্যাকে টিকিট বিক্রি হতো, এখন সেই সব খবরই নেই। হ্যাঁ সেটাও ঠিক কথা, হ্যাঁ। এখন খবরই নেই ওগুলো। কিন্তু আমরা একটা বলতে পারি যে আমাদের একটা অন্য একটা অডিয়েন্স বেস আছে, তাও আছে, অন্য একটা কান্ট্রিতে আমাদের এটা কনজিউম করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু ধরো আমি অ্যাসামিজ ফিল্মের কথা বলছি, আমি বলে ফিল্মটা রিলিজ হয়েছিল, আমার খুব ভালো লেগেছিল। না, আমি দেখিনি, আমার হ্যাঁ, জানা নেই। ফিল্মটা খুব ভালো হয়েছিল, অ্যাসামিজ ফিল্ম আর কি। আমরা আমরা জানি না, আমরা কয়েকজন জানি হাতে গোনা, কোনো রকম মেজর প্ল্যাটফর্মে মেজর প্ল্যাটফর্মে না। আর দেখবে যে কিছু কিছু ফিল্মস আছে কানে চলে যায়, যেগুলো ফিল্ম ফেস্টিভ্যালে চলে যায়, অনেক ফিল্মস আছে আমরা জানি ফেস্টিভ্যাল না। ফিল্মগুলো অনেক গল্প খুব ভালো থাকে ওদের, ছোট ছোট ফিল্ম কিন্তু গল্প অনেক ভালো। তো তোমার কি মনে হয়, মানে এটা থেকে আমি এই প্রশ্নটা, মানে এগুলো আলোচনা করার, আহ, দেখো দু রকমের ইনভেস্টর হয়। একজন ইনভেস্টর হয় যার কাছে অনেক রকমের অনেক ইনপুট দেওয়ার মতো ক্ষমতা আছে এবং সেটা কমার্শিয়াল ফিল্ম বানালো। আর কিছু ইনভেস্টার্স আছে তাদের কাছে হয়তো অতটা ফাইন্যান্সিয়াল ইনপুট দেওয়ার ক্ষমতা নেই, বাট ওরা না ভীষণ ভালো ফিল্ম বানিয়েছে, ঠিক আছে?
এরকম লোকজনকে, এরকম যারা আর কি জানে যে আমি কমার্শিয়ালি পারবো না করতে, কিন্তু আই হ্যাভ দ্য স্টোরি, আমি পারবো করতে, ঠিক আছে? কিন্তু অনেক সময় কি হয়, অ্যাজ অ্যাক্টরস আমি দেখেওছি, শুনেওছি, না, না তোমাকে আমি চিনি না, আমি কাজ করব না তোমার সাথে। না, আমি এরকম একটা কাজ করেছি রিসেন্ট, খুব সেপ্টেম্বর, আগস্ট, জুন, জুলাইতে, যখন আরজি করের ঘটনাটা হলো তার কিছুদিন আগেই আমাদের শুটিংটা কমপ্লিট হয়েছিল। ওনার কিছু আগে কমপ্লিট ছিল অর্ধেক কাজ, হাফ কাজ, আর হাফ কাজ বাকি ছিলেন সৌমিত্র যেটুকু নিয়ে আর পাওলি দিকে নিয়ে কাজটা ছিল। তা আমাকে বলে, সর্বরী এরকম একটা ক্যারেক্টার আছে, মোটামুটি তোকে দেখা যাবে 10 মিনিট মতো পুরো ছবিটাতে, তুই করবি? আমি বললাম গল্পটা শুনি কি বাকি আছে। তখন উনি বললেন, তো মানে খুবই ভালো ভদ্রলোক ডিরেক্টর, শ্যামল বোস নাম, আমার ওনার নামটা নিতেই হচ্ছে। তো আমি বললাম যে, বললো আমার কিন্তু বাজেট খুব কম, আমি তোকে হয়তো তুই যে পরিমাণে হোর্ডিংয়ের জন্য চার্জ করিস সেটা দিতে পারবো না। আমি বললাম কোনো সমস্যা নেই, আমি করবো। গল্পটা শুনে ভালো লাগলো। করে আমাদের ডাবিং কমপ্লিট হতে হতে দেখলাম যে আরজি করের ঘটনাটা ঘটলো, আর সেম মানে আচ্ছা, স্টোরিটা সেম। প্যারালাল ড্র, হ্যাঁ, তো খুব ভালো লাগলো গল্পটা। তারপরে আমাদের আগস্টের 9 তারিখ বা আগস্টের 23 তারিখে মনে হয় রিলিজ ছিল সিনেমাটা। সিনেমাটা এখনো চলছে সিঙ্গেল স্ক্রিন কোনো হলে, যেগুলো গোপালনগর, বনগাঁ এইসব দিকে। তো স্টোরিটা খুবই ভালো ছিল, একদম সেম স্টোরি। আমি যখন সিনেমা হলে দেখছি আমার গায়ে কাটা দিচ্ছে এরকম। তো মানে কেন, ভালো কাজ এখনো আছে, যে কম বাজেট বলে কাজ ভালো না এটা নয়। কিন্তু অনেকে না ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটার্সদের সাথে কাজ করতে চায় না। ধরো কোনো একটা কাজ করে কোনো একজন নামকরা অভিনেতা অভিনেত্রী কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর বা অ্যাক্টর ক্রিয়েটার্সদের সাথে কাজ করতে চায় না। তাদের বক্তব্য যে তোমাকে তো চিনি না, জানি না। চেনে না, জানে না, হ্যাঁ, সমস্যা। এইভাবে কি হয়, অনেকে মানে ইম্প্যাক্টেড হয়, এফেক্টেড হয়। তো তুমি কি করো, মানে তুমি যখন কোন একটা স্ক্রিপ্ট দেখো, তুমি স্ক্রিপ্টকে স্ক্রিপ্ট মতো হিসেবেই দেখো, দেখো? আমি তো কাজ করতে এসেছি, আমাকে তো কাজটা করতে হবে। তাহলে আমাকে দেখতে হবে যে গল্পটা কেমন। গল্পটা দেখলাম, আমার যদি সুইটেবল মনে হয় যে না আমি করতে পারি, আমাকে অবভিয়াসলি হ্যাঁ বলা উচিত, আর আমি হ্যাঁ বলে কাজটা করিও। আচ্ছা, তখন তোমার এটা মনে হয় না না যে কাজ করব না, না তোমাকে না না, চিনি না, কখনোই জানি না, না? কখনোই না। ঠিক আছে, এই যে হিউমিলিটিটা, এই যে তুমি মেনটেন করে চলো একটা, এইটা ইন্ডাস্ট্রিতে বেশি লোকজন করে না তো, সবার অনেক লোকজনের এটা। দেখো, করে না বলা ভুল, যেটা তুমি এই দিক থেকে বলছো। আবার অন্য দিক থেকে এই জিনিসটাও হয়, ধরো আমি ভাবলাম যে হ্যাঁ না, লোকটা ঠিক আছে, আমি কাজটা করি, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে দেখা গেল কাজটা পুরোপুরি সাকসেস হচ্ছে না। আচ্ছা, সেই ভয়তে হয়তো সে ধাক্কা খেয়েছে, সেই কারণে আমার সাথে ওই জিনিসটা হয়নি, তাই জন্য আমি করে নিলাম। আচ্ছা, এটাও হতে পারে না, দুদিক সেটাও থেকেই হতে পারে, ভাবতে হ্যাঁ, হবে। দুদিক থেকেই হতে পারে। প্লাস এখন তো অনেক মানে ওয়েব সিরিজ আছে না, ওয়েব সিরিজ আমার মনে হয় লোকজনের মধ্যে সেই ওই যে 30 মিনিটস আমি কনসেন্ট্রেশন দিয়ে দেখবো, ওই দু ক্রেজটা ঘন্টা, লকডাউন থেকে শুরু হ্যাঁ, হয়েছে। 2 ঘন্টা ধরে কেউ আর দেখতে চায় না মুভিটা। আমার মনে হয় এটাও একটা ইম্প্যাক্ট করেছে, মানুষ তাই আগের না? থেকে অনেক চঞ্চল হয়ে গেছে, এই শান্ত সৃষ্ট বিষয়টা নেই, যে 2.5 ঘন্টা আমি হলে গিয়ে বসবো দেখবো, ওই জিনিসটা নেই। তো ওয়েব সিরিজ, এই যে চেঞ্জিং টাইমস যেখানে এখন ওয়েব সিরিজটা নিয়েছে, এই চেঞ্জিং টাইমস এর ব্যাপারে তুমি কি বলতে চাও? আমি যখন মুভিটা করলাম, করার পরে আমাকে একটা আলাদা দর্শক আমি পেলাম, তো ভালো লাগলো। তখন বললাম ঠিক আছে, আমি তো আগে অভিনয়টাই করতাম, তাহলে আমি আবার শুরু করা যায়। তো শুরু করা যায় বলতে বলতে চারটে গল্প করলাম, আরো 3টে গল্প হাতে আছে, যেগুলো শুট এপ্রিল থেকেই শুরু। না, আমি বলছি, তুমি তো কাজ করছো এখন একদম মানে এই ট্রানজিশনে তুমি এখন কাজ করছো, যেখানে তুমি, আমার কথা ওই ওয়েব সিরিজ যখন করো, ঠিক আছে, তখন আজকের অডিয়েন্স ওয়েব সিরিজটা পছন্দ করছে বেশি মুভিজের থেকে, ঠিক আছে? কারণ কি বলতো, টাইম কম কম লাগছে, আমি টাইম আমার কম নিজের লাগছে, খুশিতে দেখতে পারি, রাতে ঘুমানোর সময় দেখে দেখতে নিল। পারি যখন হ্যাঁ, ইচ্ছা দেখতে টাইম পারি, মতো ঠিক দেখে আছে? নিল তার তো টাইম। তো এই যে অ্যাক্টার্সরাও কিন্তু এখন প্রেফার করে যে ওয়েব সিরিজ করাতে। হ্যাঁ, এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা কি তোমার মনে হয় মুভিজকে ইম্প্যাক্ট করবে লং রানে? একটু তো ইম্প্যাক্ট করেছে অলরেডি, হ্যাঁ, মানে যেহেতু করবে কোভিড মানে। এর একটা ফ্যাক্টর হ্যাঁ, হয়েছে। কোভিড এর ফ্যাক্টরে করেছে, প্লাস দেখো সময়ের সাথে সাথে এখন একটা জিনিস মানুষ ইউটিউব দেখে। কোভিড এর আগে তুমি ইউটিউব কি জিনিস, আমরা শুধু গান শুনতাম, আর কিছু করতাম না। আমরা সারাদিন ফেসবুকে, ইনস্টাগ্রামে রিলস দেখছি, আমরা আগে দেখতাম না। সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হবে, হয়তো আগে আরো অনেক কিছু আসবে, তাই না? আচ্ছা, এখন না অনেকে কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেকে কন্টেন্ট ক্রিয়েট করে, অনেকে ইনফ্লুয়েন্সার্স আছে, তাদের অনেক রিচটা অনেক বেশি হয়, যেটা তোমার সাথে আমার, ফলোয়ার্সটা বেশি। হ্যাঁ, তোমার সাথে রিচটা, ফলোয়ার্সটা বেশি। হয়তো আক্ষরিকভাবে যে অ্যাক্টর, তার হয়তো অত সুন্দর একটা ওয়েব পেজ নেই যেখানে ওর অনেক ফলোয়ার্স আছে আর ইয়ে আছে, তো এটা তো ইম্প্যাক্ট করছেই, তাই না? ভালো অনেক বেশি। অ্যাক্টার্স, হ্যাঁ, ফলোয়ার্স না থাকলে এই কাজটা তুমি পাবে না, এটা যার ফলোয়ার্স আছে সে পাবে।
এটা কেন হচ্ছে, মানে এইভাবে তো ওই ইনফ্লুয়েন্স, তোমাকে বললাম যুগের সাথে টাইমের সাথে তাল মিলিয়ে মিলিয়ে বাট সবাই দে আর চলছে। নট অ্যাক্টার্স, এরা তো কেউ অ্যাক্টর না। অনেকে দেখবে ফলো যাদেরকে নেওয়া হয় তারা কিন্তু প্রোক্লেম করছে, বলছে যে তারা ইনফ্লুয়েন্সার্স বা তারা কন্টেন্ট ক্রিয়েট করে অনেক অন্যভাবে। সিনিয়র আর্টিস্ট আছে যাদের আমি নাম নিচ্ছি না, আমি ইন্টারভিউ দেখলাম যে কিনা তারা বলছেন যে আমার ফলোয়ার্সের জন্য অন্য কেউ পেয়েছেন। অনেক সিনিয়র আর্টিস্ট আছেন, মানে কি তাহলে অভিনয়টা না করে আগে তাহলে ফলোয়ার্স গ্যাদার করি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে এরকমই তো। একটা ব্যাপার তো হয়ে এটা তো গেছে। ইম্প্যাক্ট করছে, এই ইম্প্যাক্টটা করতে গিয়ে অনেক ভালো ভালো অভিনেতারা কাজ পাচ্ছে না, অনেকেই আছেন যারা পুরনো অভিনেতা তারা কাজ পাচ্ছে অভিনেত্রীরা, না, তারা কাজ পাচ্ছেন না। হ্যাঁ। তো তাদের তো একটা লাইভলিহুডে, মানে কি বলবো, তাদের রোজগারের রাত আছে। রোজগারের রাত, যার কাছে শুধু অভিনয়টাই পেশা, আর কোনো কাজ নেই, তার হয়তো ফ্যামিলির কোনো বিজনেস নেই বা কিছু নেই, তারা কি করবে? তারা কি তাদের কাছে করবে, কি তাদের চলবে? কাছে কি হবে? তো এটার কি সলিউশন হতে পারে, মানে এইভাবে যে টাইম সময় বদলাচ্ছে, এটার কি সলিউশন হতে পারে? সলিউশন কি আছে? কিছু তো হচ্ছে না এতদিনে, সলিউশন এইভাবেই চলছে। মানে তাদের সবাইকে এখন একটা ইনস্টাগ্রাম পেজ করতে হবে, সবাইকে একটা, পেজ করলে হবে না, গুড ফলোয়ার্স, ভালো ফলোয়ার্স চাই। তাহলে সেই ক্ষেত্রে সবাইকে টাকা দিয়ে এইটা ফলোয়ার্স। সেম জিনিস আমার কাছেও, আমারও হয়েছে। আচ্ছা, আমারও হয়েছে, মানে হুডি নেই, মানে কোনো ব্র্যান্ডেই যে কোনো ভিডিও পোস্ট করতে হবে, আছে সর্বরই কত ফলোয়ার্স তুমি দেখো তো, এই যে আমার ফলোয়ার্স এইটা, না এটা আমার আরেকটু বেশি ফলোয়ার্স যে দরকার ছিল, ঠিক আছে তোমাকে পরের বার জানাচ্ছি, ওকে নো ইস্যু। তো ওরা এই এক্সপেকটেশনটা কি রাখে যে তোমার কাছে যদি অনেক ফলোয়ার্স থাকে, সেটা রিয়েল ফলোয়ার্স হোক বা বট হোক, যেটাই হোক, মানে কেনা হোক, রোবট হোক, হ্যাঁ, তাহলে কি ওদের ব্র্যান্ডটা বেশি প্রমোটেড হয়ে যাবে, এরকম একটা মানসিকতা থাকে? এরকমই থাকে মানসিকতা, না হলে তো এরকম ধরনের কথা কারণ বলতে পারে অনেক না। ফলোয়ার্স কিন্তু রিয়েল ফলোয়ার্সও না, না থাকে না তো তো। ফেক ফলোয়ার্স বা কেনা হচ্ছে। ইনস্টাগ্রাম দেখে গুনে গুনে বলে দেওয়া যাবে যে কার রিয়েল কার ফেক, দেখে পুরো বোঝা যায় যে কিভাবে, সব তুমিও দেখে বুঝতে পারবে। এটা মানে ডাইরেক্টলি বলতে চাইছি না, তুমি দেখেও বুঝতে পারবে, কিন্তু তারপরেও মানুষের হুঁশ আসে না, কি করা যাবে? হোশটা দরকার মানুষের। কমেন্টসও দেখবে, অনেক সময় আমি এটাও দেখেছি যে ইনস্টাগ্রামে কোনো মডেল বা অ্যাক্টরের পেজে কমেন্টস যেরকম যেগুলো করছে, ভীষণ বাজে কমেন্ট, মানে তুমি যেটাকে আমরা আমরা অনেক সময় বলি নেগেটিভ প্রেসও খুব ভালো প্রেস, আমরা বলে থাকি। তো তোমার এই ব্যাপারে কি ওটা মনে হয়? ঠিক আছে, ভালো, সেটা যে যেভাবে নেয়, যে যেভাবে মনে করে। কমেন্ট ভালো খারাপ সব রকমই আসে। আহ, আমিও কখনো কখনো দেখেছি যে কোনো কমেন্ট এসছে যে এই ড্রেসটা এইভাবে না এইভাবে পরলে বেটার হতো। আমি একটা শুটিং এ যাচ্ছি, আমাকে আমার ডিজাইনার বা ব্র্যান্ড যেভাবে ড্রেস বলবে আমাকে সেইভাবে পরতে হবে। আমার কিছু করার নেই, আমার চার হাত পা বাঁধা, আমি হয়তো বলতে পারি যে না এটা না এটা আমাকে দাও, কালার চেঞ্জ করতে পারি বা কিছু, বাট তাই বলে খুবও যে খারাপ ড্রেস পরি তা না, তুমি আমার সোশ্যাল মিডিয়া দেখতে পাবে। তো তারপরেও শুনতে হয়, কি করবো, কিছু করি না, কমেন্টটা ধরে ডিলিট করে দিই, এটা কি তো করবো, কিছু করার নেই, হ্যারাসমেন্ট না, হ্যারাসমেন্ট। একতরফা হ্যারাসমেন্ট, না এটা তো ইম্প্যাক্ট তো করছেই। তুমি আজকে 13 বছর ধরে হ্যাঁ, আছো। তখন মনে হয় যে হয়তো আমি আরেকটু কিছু বেটার করতে পারতাম, সত্যি কি ভুল, তারপর আবার দেখলাম যে না আমার ভুল নেই, ঠিক আছে ঠিক আছে, ডিলিট করে দাও, ব্যাস সলভ। আচ্ছা, তুমি কমেন্টটাকে ডিলিট করে দাও, কিন্তু অনেক সময় কিন্তু কমেন্টটা ওরকমও থাকে না, অনেক সময় ভীষণ ভালগার কমেন্ট না থাকে। সেরকম আসেনি, জানা নেই। আমি এমনি মানে জেনারেল ফিমেলস এর জন্য বলছি, মেল ফিমেল বোথ ক্ষেত্রেই কমেন্টটা ভীষণই ভালগার অনেক সময় থাকে, অনেক সময় সাবজেক্টেড টু আ লট অফ হ্যারাসমেন্ট, মানে সেই তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে, আর এটা তো তাদের আছে, আমার বন্ধুদের সাথে অনেক হয়েছে, এগুলো নিয়ে জানি অনেক কিছু। তাদের ওয়েট নিয়ে, হাইট নিয়ে, তাদের কমপ্লেকশন নিয়ে, এগুলো নিয়ে বেশি চিন্তা হয়ে যাচ্ছে। তো যারা ধরো একটু কম বয়স, তাদের তো এটা খুব ইম্প্যাক্ট করছে, তাই না? তাদের কাছে অনেক সময় এইটাও থাকে না যে কার কাছে যাব, কি বলবো, সহ্য করে নিতে হবে। আচ্ছা, এই কথাটা যে তুমি তোমার চয়েসে দুনিয়ার সামনে নিজেকে প্রেজেন্ট করছো, তোমাকে দুনিয়া যা বলবে তোমাকে সেটা সহ্য করতে হবে, এটা কি তুমি বিশ্বাস করো? কারণ অ্যাক্টর লাইফ কিন্তু, অ্যাক্টরদের জীবন কিন্তু এরকম ভাবেই লোকে বলে, তুমি তোমাকে বিশ্বাস করার প্রেজেন্ট কিছুই করছে। নেই, দেখো এটা বিশ্বাস করে কি হবে? আমাকে তারা খেতেও দেবে না, তারা কিছু করবেও না। তোমার বাড়িতে কাকে দরকার? তোমার মা বাবাকে দরকার। কাজের জায়গায় তোমার ক্যামেরার অপোজিটের মানুষ, তোমার ব্র্যান্ডের ওনার, তোমার এজেন্সি, তাকে দরকার। তাদের সাথে আর তোমার ফ্যামিলির সাথে যেটা কাজ, ব্যাস ওটাই। তার বাইরে কে কি বলছে তোমাকে মাথায় নিলে তুমি চলতেই পারবে না। অ্যাক্টররা তো বলে না যে আমাদের ফ্যান্স এর জন্য আজকে আমি যা হয়েছে, আজকে আমার ফ্যান্স এর জন্য। তো ফ্যান্স এর তো একটা যথেষ্ট ইম্পর্টেন্স আছে, বিকজ হ্যাঁ এটা সত্যি কথা, ওরা আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, ওটা ও আমাদেরকে, অ্যাপ্রিসিয়েট করছে, তবেই ওটা তো। আছে। কিন্তু এই অ্যাপ্রিসিয়েশনের পেছনে অনেক নেগেটিভিজমও থাকে, তখন লোকেরা সব বলে, জায়গাতেই থাকে নেগেটিভ। হ্যাঁ, তো যেহেতু পাবলিক লাইফে তখন লোকে বলে যে সহ্য করে নাও। তুমি যদি আজকে একটা স্কুল টিচারও হতে, তোমাকে তোমার 100টা স্টুডেন্ট, তার মধ্যে তোমাকে 100 জন ভালোবাসতো?
ভালোবাসতো না, না 5 জন হলেও না ম্যাম ভালো না, তো সেই আর কিছু না। কিন্তু ওরা পাবলিক লাইফে না, তখন ওইটুকুর মধ্যে রয়ে যাচ্ছে জিনিসটা। কিন্তু অ্যাক্টরদের জীবনটা বড্ড পাবলিক লাইফ হয়ে যায়, আর তখন বলতে সব সহ্য করে নাও, সব সহ্য করে সহ্য না। করে নাও। তো এটা তো, এটা মেন্টাল হেলথকেও ইম্প্যাক্ট করে বেশিরভাগ লোকজনের। একটু তো তখন করেই। হ্যাঁ, তখন তারা এটাকে অনেক সময় অনেকে কিন্তু পারেও না। ধরো অনেকে আজকে পারে না। আজকে রিসেন্টলি আমাদের ইন্ডাস্ট্রিতে না, আমি একটা সাউথ কোরিয়ার ইন্ডাস্ট্রির কথা বলছি। ইন দ্য লাস্ট 6 মান্থস, মানে 6 মাসের মধ্যে 10টা হয়েছে অ্যাক্টরদের। আমাদের 10টা ইন্ডাস্ট্রিতেও হচ্ছে। হচ্ছে, আমাদেরটা অতটা হয়তো সামনাসামনি আসছে না কেন বা এখন রিসেন্টলি টাচউড কোথায় টাচউড যে হচ্ছে না, লাস্ট 6 মাস আগে 7 মাস আগেও হয়েছে, আগের ইয়ারেও হয়েছে, নিশ্চয়ই তোমার মনে আছে, নাম নিচ্ছি না, পর পর হয়েছে, 2-3টে হয়েছে। তো এখন আবার কোপ একটু করতে পারে না হ্যাঁ, এটার জন্য। তো সেই কারণে ওদের হয়েছে, ওদের এই যে একটা মানে তখন আমাদেরকে মানে অ্যাক্টরদেরকে এটা বল, তুমি তুমি যখন লাইমলাইট তোমাকে সহ্য করতে সহ্য হবে। করতে হবে। এই ব্যাপারে তোমার কি ভিউ পয়েন্ট, যে তুমি তাদেরকে কি বলবে যারা দেখো প্রচন্ড মানে লাইনটা ক্রস করে দিচ্ছে? দেখো আমি আমার 12-13 বছরের এক্সপিরিয়েন্সে আমি তোমাকে বলছি এটা। তাছাড়া আমার বাড়িরও লোকের কথা, আমার ঠাকুমা বলতো যে ইগনোর, মানে কি, চুপ করে থাকো, বোবার শত্রু নেই। চুপ করে থাকলে তার আর কি হবে? ধরো তুমি আমাকে একটা কথা বলছো, ওই চুপ করে যাই বা ইগনোর হয়ে যাই, তো তারপরে তুমি আর কতদিন বলবে? একটা টাইমে থেমে যাবে তো। ব্যাস, এর থেকে বেটার কিছু নেই। একটা নিজের জীবনকে শেষ করে দেওয়ার থেকে আমি চুপ করে যাই, সহ্য করে নিই, সহ্যর থেকে বিশেষ আর কি আছে? আর কিচ্ছু নেই, ব্যাস। জানো তো, অনেকে এটাও বলে যে অভিনয় করতে গিয়ে কেউ বন্ধু হয় না, সবাই কিন্তু তোমার কম্পিটিশন। আমার এটাও কি বন্ধু সত্যি? নেই কেউ, হ্যাঁ, কেউ নেই, কেউ সিঙ্গেল নেই, ওয়ান না, না একটাও নেই ইন্ডাস্ট্রিতে, একটাও নেই, একটাও বন্ধু নেই। একটাও নেই। আমি মানে জোর গলায় বলছি, যারা আছে হ্যাঁ বন্ধু, মানে ঠিক আছে, কলিগ, বন্ধু না, না, ফ্রেন্ড নয়। এটা কেন সবাই মানে বিকজ ছোট ইন্ডাস্ট্রি বলে তবে নাকি? একটা টাইমে অনেক বন্ধু ছিল ছিল দেখতাম ঠিক ভুল ঠিক ভুল আর বিচার করার টাইম নেই, ছাড়ো সবাইকে, ফ্যামিলিকে টাইম দাও, কাজ করো, বাড়ি আসো, শেষ। আরেকটা জিনিসও হয় যে পার্সোনাল লাইফটা নিয়ে ভীষণ ঘাটাঘাটি হয়, এটা আমি দেখেছি। এটা আমি মানে এটা নিয়ে তোমাকে মানে জিজ্ঞেস করার আছে যে ভীষণ পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি হয়, মানে তুমি কার সাথে বেড়াচ্ছো, কার সাথে গেছো, কোথায় গেছো, আহ, কত রাত্রে বাড়িতে ফিরলে, এটসেট্রা এটসেট্রা, এগুলো নিয়ে ঘাটাঘাটি হয়, ঠিক আছে? তো নিশ্চয়ই আমি শিওর যে তুমিও এটা ফেস করেছো তোমার পার্সোনাল লাইফ নিয়ে, লোকে আহ, কৌতূহল জাগিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তো কোনো তুমি একটা টাইমে ফেস করেছি। তো তুমি এগুলোকে কি করে ডিল করো, এগুলোর সাথে? ইগনোর, সবাইকে ইগনোর, তোমার ওই একটাই ফর্মুলা হচ্ছে ইগনোর, ঠিক আছে? অনেক সময় হ্যারাসমেন্ট একটু বেশি হয়ে যায় না, বাড়ির লোকজনের প্রতি যদি চলে না না আসে? না 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 না, আমার বাড়ির লোকজন ভীষণ কুল, ভীষণ, আমার বাবা ছিলেন ভীষণ কুল, মাও কুল মোটামুটি, মাকে একটু বুঝিয়ে বলতে হয়, বলার পরে কুল। বাড়িতে আমার কোনো প্রবলেম হয় না। তুমি যখন প্রথম অভিনয় করতে শুরু করলে তখন তোমার বাড়ির লোকজন একদম প্রথমেই গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিল? কখনোই না। দেয়নি? কি আহ, বলেছিল? কম্পিউটার ক্লাস যাচ্ছি বলে শুটিং এ গেছি, তো পড়তে যাচ্ছি, আমি কখনোই স্কুল বা কলেজ বাঙ্ক মারিনি, কখনোই না। কম্পিউটার ক্লাস বলে গেছি, যে লং ক্লাস, আমার বাড়ি থেকে একটু দূরে ছিল ক্লাস, মানে ট্রেনে 8 ঘন্টা, তো আমি জানতাম যে ওখানে আমার ক্লাস আছে 3-4 ঘন্টা, তারপরে হয়তো আমাকে আরো একটা কোনো কাজ আছে। তো এরকম ভাবে 2-3 দিন বাঙ্ক মেরে, তখন পাশে কেউ বলছে তোমার মেয়েকে টিভিতে দেখা যাচ্ছে, ব্যাস বাড়িতে গেস, হ্যাঁ করছি। 1-2 দিন বকাঝকা করলো। ওদের ভয়টা কি ছিল, যেটা তুমি আমাকে কিছুক্ষণ আগে কোশ্চেন করলে, যে নানান রকম সমস্যা হয় আমাদের ইন্ডাস্ট্রিতে বা কিছু। আমার ফ্যামিলিতে কেউ নেই এই ইন্ডাস্ট্রি, আমার ফ্যামিলিতে সব চাকরি করে, বিজনেস করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওদের একটা টেনশন ছিল যে কি হবে, ফিউচার কি। তো একটা টাইমের পর থেকে দেখলো যে না, কোনো সমস্যা নেই, ঠিকই চলছে, এখন আর কিছু বলে না, এখন ওকে। তোমাকে যখন তোমার সাকসেসটা নিয়ে ওনাদের কি বক্তব্য? এখন ধরো কোথাও আমার হোর্ডিং আছে বা কিছু, আমার কাকা যেটা দেখে, ঠিক আছে, ওরা অন্যকে বলে, সেগুলো কানে আসে যে দেখেছে যে সর্বরে, বা আমার মা বা বাড়ির বাবা বা ভাই, দেখ আমার হোর্ডিং, তবু তো সারাক্ষণ বাড়িতে দেখি, হোর্ডিংয়ে কি দেখবো, এরকম একটা বিষয়। ঠিক আছে, চুপ কর, এরকম। যে তুমি পার্সোনালি যে এতটা এগিয়ে গেছো, এত কাজ করেছো, কিচ্ছু আগায়নি, এটা কাজ, কাজের মতো করে চলছে, এইভাবে চলতে দাও, এটা নিয়ে ওরা কিছু, এইভাবেই ওনারা চলেছে, কিছু বলে না ওনারা? হ্যাঁ, একদম সিম্পল। হ্যাঁ, কেউ পড়াশোনা করে যদি সরকারি চাকরি করতে তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। হ্যাঁ, না, সরকারি চাকরি করতাম বলতে আমি পেয়েছিলাম, কিন্তু আমার আর ইচ্ছা হয়নি, কারণ সেই টাইমে আমি অনেকটা আগিয়ে গেছি,
তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস স্টপ করে নতুন করে আবার এবিসিডি দিয়ে একটা জিনিস শুরু করা আমার পক্ষে সম্ভব নয়। প্রথম থেকেই ইচ্ছা ছিল হ্যাঁ অভিনয় করব? প্রথম থেকে অভিনয় ইচ্ছা ছিল না। আমি পড়াশুনোর মানুষ, বলে না মানে মানুষকে ভগবান বসে আছেন সব ঠিক করার জন্য, উনি সব ঠিক করবেন। কোথা থেকে তোমাকে কোন দিকে ঢুকিয়ে দেবে তুমি বুঝতে পারবে না। সেই আচ্ছা, আজকের যে আপকামিং অ্যাক্টর অ্যাক্ট্রেসেস যারা সোশ্যাল মিডিয়াতে আছে, হ্যাঁ, তুমি তাদেরকে কি মেসেজ দিতে চাও যারা ইন্ডাস্ট্রিতে এন্টার করতে চাইছে বা যারা ইন্ডাস্ট্রিতে আছেও বা নানান রকম প্রবলেমস ফেস করছে, তুমি তাদেরকে কি মেসেজ দিতে চাও? তাদেরকে আমি একটাই মেসেজ দিতে চাই, যে তোমরা আগে জায়গাগুলো দেখো, যে যে জায়গা থেকে তোমার কাছে মেসেজ এসছে যে এখানে তুমি কাজ করতে চাও। কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, প্রচুর মেসেজ আসে যে কিনা তুমি কি অভিনয় করতে চাও। তো তখন তোমরা বলে ফেলো হ্যাঁ, তোমরা আগে জায়গাটাকে জাজ করো, জাজ করে তবেই যাও, তাহলে কোনো বিপদে পড়বে না। জাজ না করে যদি যাও তাহলে বিপদে যে কোনো টাইমে পড়তে পারো, মানে প্রচণ্ড রিস্কের বিষয়। একটা মিস্টেক করবে পুরো ওভার সব কিছু। এটাই। দ্যাট ওয়াজ এ ভেরি লাভলি মেসেজ, আমার খুব ভালো লাগলো। আচ্ছা, এরপরে তোমার আপকামিং কাজগুলোর ব্যাপারে একটু আমাদেরকে বলো। এরপরে আপকামিং কাজ বলতে আমি একটা ওয়েব সিরিজই করলাম, যেটা হইচইতে রিলিজ হবে খুব রিসেন্ট, ডাবিং কমপ্লিট হয়ে গেছে। আর কিছু শর্ট ফিল্মও করলাম, সেগুলো এমএক্স আর হাঙ্গামাতে রিলিজ হবে। আর কিছু নতুন কাজ আমার সামনে শুরু হচ্ছে, তাহলে আমাদেরকে বসে থাকতে হবে তাই তো, যতক্ষণ না রিলিজ করছে। খুব তাড়াতাড়ি রিলিজ হবে। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। ইট ওয়াজ এ ভেরি নাইস ইভিনিং, ওয়েল স্পেন্ট। আচ্ছা শর্বরী, বিফোর তুমি একদম মানে আমাদের এইটা এন্ড করার আগে, ঠিক আছে, আমাদের অডিয়েন্সদেরকে তুমি একটা মেসেজ তো দিলে, ইন জেনারেল, ঠিক আছে, ইন জেনারেল তুমি একটা আমাদেরকে একটা গুড বাই মেসেজ দাও, যেটা আমরা একটু দেখি, আমরা আমাদের অডিয়েন্স একটু দেখুক যে তুমি এতগুলো বছরের পরেও তোমাকে মুখের থেকে এটা বেরোয় যে ইউ মাস্ট রিমেইন পজিটিভ, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট না? এরকম একটা মেসেজ তুমি আমাদের অডিয়েন্সকে দাও। আর ঋত্বিকার সাথে আমি বসে এতক্ষণ আড্ডা মারলাম, আমার খুবই ভালো লাগলো। খুব সুন্দর একটা সন্ধে আমি কাটালাম। তো তোমরা চ্যানেলটার সাথে যুক্ত থেকো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর প্রচুর ভিডিও দেখো, পুরোনো ভিডিওগুলো দেখো, আমি সব ভিডিওগুলো দেখছিলাম বসে বসে। তো সঙ্গে থেকো ওদের সঙ্গে, আর আমার ভিডিওটাও দেখো, কেমন লাগলো জানিও। খুব ভালো থেকো সবাই। আর আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা, সামনেই পয়লা বৈশাখ। থ্যাংক ইউ। আমার মেসেজটাও দিয়ে দিল সর্বোপরি, আমার মেসেজটা দিয়ে দিল। তাহলে তোমরা শুনলে, তোমরা সাবস্ক্রাইব করবে, আমাদেরকে কমেন্ট করবে, প্লিজ জানাবে কেমন লাগলো। তোমাদের সাথে আবার দেখা হবে ইন দ্য নেক্সট এপিসোড। টাটা।